আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। না, তুর্য এমনটা করতে পারে না। আমার তুর্য শুধুমাত্র আমাকে ভালোবাসে, যেমনটা আগে বাসত। আমি সব ঠিক করে নিতে চাই সে আগের মতো। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে মারিয়া। রুমের জিনিসপত্রে বেহাল দশা করে ফেলেছে মেয়েটা। মারিয়া বেটা, এসব কি ধরনের পাগলামি নতুন করে শুরু করেছো তুমি? ভুলে যেও না তুমি এঙ্গেজড, আর জয়কে কিন্তু তুমি নিজেই পছন্দ করেছো। রেগে বলেন মারিয়ার মম। মম প্লিজ, জয়কে আমার ভালো লাগে, তবে ভালোবাসি না। ভালো তো বাসি আমি আমার তুর্যকে। স্টপ মারিয়া, তুমি 2 বছর যাবৎ রিলেশনে থেকে তবে জয়ের সাথে এঙ্গেজড হয়েছো, আর এখন বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আবার সে কিনা ম্যারিড। রাগে ফুঁসছে মারিয়া। তার মম কেন তার পক্ষ নিচ্ছে না, তাই সে তার মমের উদ্দেশ্যে খানিকটা চিৎকার করে বলে, তুর্য আমাকে ভালোবাসে, ওই বোবা মেয়েটাকে নয়, বুঝেছো তুমি? তুর্যকে তাকে ডিভোর্স দিয়ে দিতে বলবো। মারিয়ার মম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মেয়ের গালে জোরে চড় বসিয়ে দেন। বেয়াদব মেয়ে, আমরা তোমাকে মানুষ করতে পারিনি। কটা মন তোমার? কতজনকে ভালোবাসা লাগে নাকি মন বলে কিছুই নেই তোমার? একবারের জন্য কি ছেলেটা তোমাকে বলেছে যে সে তোমাকে এখনো ভালোবাসে? কি হলো, এবার চুপ করে আছো কেন? বলেনি না, আর বলবেও না, কারণ ছেলেটা তোমাকে ভুলে ওই বোবা মেয়েটাকেই বিয়ে করেছে। আর দেখো, এখন সংসারও করছে। অলরেডি তাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়ে গেছে, সুখে আছে তারা। তাই শেষবারের মতো বলছি, তাদের মধ্যে ঢুকো না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এতটুকু বলে মেয়েকে টেনে সোফায় বসান মারিয়ার মম। সযত্নে মেয়ের চোখ মুছে দিয়ে কপালে আদুরে চুমু এঁকে দেন। অতঃপর মেয়েকে বুকে টেনে নিয়ে মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকেন। আমার মামনিটারও তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমারও তো আর কদিন পরে বিয়ে জয়ের সাথে। তখনও ফুপিয়ে চলেছে মারিয়া। রাতের অন্ধকারে একমনে ড্রাইভ করছে মাহির। তার দৃষ্টি সামনে স্থির। পাশে যে কেউ একজন আছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। সে যে রেস্তোরাঁতে শুভর সামনে জোরে একটা ধমক দিয়েছে মাহির, ব্যাস এতে মেয়েটা একেবারে নিশ্চুপ। তার সমস্ত ছটফটানি একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে তার আখি জোড়ার বর্ষণ এখনও শেষ হয়নি। বৃষ্টি নাই ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে গাল বেয়ে। হাত দিয়ে তা বৃথা মোছার চেষ্টা করছে বারংবার। মৃদু আওয়াজে ঘন ঘন নাক টানছে মেয়েটা। মাহিরের গাড়ি খান ম্যানশনের গেট পেরিয়ে থামতেই মুখে হাত দিয়ে টুকরে কেঁদে ওঠে মিলি। এক মুহূর্ত আর দেরি না করে গাড়ির দরজা খুলে এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায় মেয়েটা। এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে মাহির। মিলি তো এমন না, তার মধ্যে রয়েছে প্রচুর ম্যাচিউরিটি। যেখানে তারা দুজন দুজনকে ভালোবাসে, এমনকি তারা দুজন স্বামী স্ত্রী, সেখানে এমন পাগলামি নিছক ছেলে মানুষই। বুঝা না হয় বাচ্চা একটা মেয়ে, তাই একটু আধটু পাগলামি করেছে। আর সে তো তাদের বিষয়ে কিছু জানেও না। তবে মেয়েটা অনেক লক্ষ্মী, সবটা বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝবে। আর এমনি উফ, আর কিছু ভাবতে পারছে না মাহির। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মানলাম একটু বেশি ভালোবাসিস, না না অনেক বেশি ভালোবাসিস, তাই বলে এমন পাগলামির মানে কি জান? বিড়বিড় করে বলে মাহির। অতঃপর মনে করে রেস্তোরাঁতে করা মিলির পাগলামি ফ্ল্যাশব্যাক। হোয়াট, কি উল্টোপাল্টা বকছিস? বুসরা আমাকে নিশ্চয়ই জ্বর টর বাঁধিয়ে এসব ভুলভাল বকছিস। মাহিরের গলার রাগ স্পষ্ট। মাহির, আমি না জ্বর বাঁধিয়েছি আর না ভুলভাল বকছি। তুই ভাবলি কি করে অকারণে আমার বোনের সম্পর্কে তোকে নিয়ে এসব বলবো? বলে যাস না বুসরা আমার নিজের বোন। আচমকা হু হু করে কেঁদে উঠল মিলি। অতঃপর বিলাপে নাই বলতে শুরু করলো। মাহির, তুমি আমাকে ভালোবাসো না। আমি জানি তুমি আমাকে ডিভোর্স দিয়ে বুসরাকে বিয়ে করবে। টুকরো টুকরে কেঁদে চলেছে মিলি। আর তার অবস্থা দেখে উপস্থিত দুজনেই কিং কর্তব্য বিমূঢ়। ফ্ল্যাশব্যাক এন্ড। ঘুরতে এখন 1:42। গভীর রাত। মীরা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশে অর্ধ চন্দ্রকার তার রোশনি ছড়াতে ব্যর্থ চেষ্টা করছে। তবে তার এই প্রচেষ্টা কদিন মাত্র, আবার সে পূর্ণতা পাবে। কিন্তু মীরার এই অর্ধ চন্দ্রকার যে বেশি প্রিয়, তাই তো অপলক দেখে চলেছে সে। হঠাৎ মীরার মনে হলো তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। অস্থির হলো চিত্র। ভীতির কারণে মৃদু কম্পন সৃষ্টি হলো নিজ গায়ে। শুকনো ঢোক গিলে আখিজোড়া বন্ধ করে আস্তে করে ঘুরে গেল পিছনে। অতঃপর পিটপিট করে তাকাতেই দেখতে পেল তুর্য চৌধুরীকে। খালি গায়ে প্রতিদিনের নাই, শুধুমাত্র একটা ট্রাউজার পরে পকেটে দুহাত ঢুকিয়ে মীরার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে।
এতদিনে মীরা বুঝে গেছে লোকটা জামা দিয়ে শুতে পারে না। এতক্ষণ যাবৎ সে গভীর নিদ্রায় নিমজ্জিত ছিল। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে ঘুম ছুটে যায় তার। কদিনের অভ্যাস অনুযায়ী বন্ধ আখিজোড়ার পাতা উন্মুক্ত করে সোফার দিকে তাকায়, যেখানে মেয়েটা ঠোঁট ফুলিয়ে ঘুমে বিভোর থাকে প্রত্যেকটা রজনী। তবে আজ এই মুহূর্তে নেই দেখে তুর্য ভেবে নেয় সে এখন ওয়াশরুমে। তাই চোখ বুজে বিছানার উপর বসে অপেক্ষা করতে থাকে মীরার বেরোনোর। কিন্তু না, মেয়েটা তো বেরোচ্ছে না। প্রায় 15 মিনিট হতে চলো তুর্য অপেক্ষা করছে মীরার বেরোনোর। আর সম্ভব নয়, হন্তদন্ত হয়ে ছুটল ওয়াশরুমে দরজার দিকে। এক ধাক্কা দেবে এমন অবস্থায় তার চোখ যায় দরজার সিটকিনির দিকে, যেটা বাইরে থেকে লাগানো। তাতে ভুরুজোড়া কুঁচকে যায় তুর্যর। তবুও কোনো কিছু না ভেবে ঢুকে যায় ভিতরে। তার এখন এত কিছু ভাবার সময় নেই, নিজেকে হালকা করা অতি প্রয়োজন। তুর্যকে এভাবে দেখলে হাজারো লাজেরা এসে ভিড় হয় মীরার মাঝে। প্রমাণস্বরূপ তার কর্ণজোড়া ও কপলজোড়াই রক্তিম বর্ণ ধারণ করে। এখনও তার ব্যতিক্রম হলো না। মীরা তার দৃষ্টিজোড়া এদিক সেদিক করতে থাকে। তা দেখে মুচকি হাসি তুর্য। কি ব্যাপার, তুমি এত ব্লাশিং হচ্ছ কেন? বাই এনি চান্স তুমি আমাকে দেখে এভাবে লজ্জা পাচ্ছ? তুর্যর করা এহেন প্রশ্নে হকচকিত হয় মীরা। এই লোক চরম লেভেলের ঠোঁট কাটার সাথে চরম লেভেলের অসভ্য বটে, যা সে এই কদিনে ভালোভাবে টের পেয়েছে। একচোটে মীরা সেখান থেকে পালিয়ে যেতে নিলে তার একটা হাতের কবজি খপ করে ধরে নেয় তুর্য। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে? ভুরুজোড়া নাচিয়ে বলে তুর্য। চলো, আমার চুল টেনে দেবে। যেমন তুমি আমার শান্তির ঘুমকে টাটা করেছো, তেমনি তুমি আবার ওয়েলকাম করবে। বলে টেনে নিয়ে চলে গেল তুর্য মীরাকে বিছানায়। তুর্য মীরাকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয়। অতঃপর তাকে অবাক করে দিয়ে তার কোলে মাথা রেখে আঁকিজোড়া বন্ধ করে শুয়ে পড়ে। নাও, একটু জোরে টানবে। তুর্যর হুকুম জারি করা দেখে মনে মনে মুখ বাঁকায় মীরা। অনিচ্ছা সত্ত্বেও লোকটার চুলের মধ্যে হাত ডুবিয়ে দেয়। অতঃপর সিল্কি চুলগুলো ধরে আস্তে আস্তে টানতে থাকে। কানে কম শোনো, জোরে টানতে বলেছি না? নাও, জোরে জোরে টানো। এবার মীরা সত্যি সত্যি রাগ উঠে যায়। রাত দুপুরে কি পেয়েছে কি লোকটা, তাকে দিয়ে চুল টানাবে আর নিজে শান্তির সহিত ঘুমাবে? তা তো হবে না জনাব। মনে মনে কথাগুলো ভেবে খুব জোরে একটা টান দেয় মীরা, যার ফলস্বরূপ তুর্যর মুখ থেকে বেরিয়ে আসে। স্টুপিড, কি করছো? জোরে বলেছি বলে কি গায়ে সর্বশক্তি প্রয়োগ করবে? তুর্যর ধমকে মৃদু কেঁপে ওঠে মীরা। অতঃপর ভয়ে ভয়ে তুর্যর সহ্য করার মতো করে টানতে থাকে। বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেলে দেখে তুর্যর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মীরা বুঝতে পারল লোকটা গভীর ঘুমে তলিয়েছে। মীরা তুর্যর মাথাটা ধরে বালিশে দিতে গেলে বাধে বিপত্তি। তার আগে তুর্য ঘুরে গিয়ে নিজের মুখ তার পেটে গুজে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তার কোমল কোমর। চারিদিকে নানা রকম পাখিদের কোলাহল শুনে ঘুম ভেঙে যায় মাহিরের। শরীরের উপরে নরম কিছু আছে তার, যা সে অনুভব করতে পারছে। সেই নরম জিনিসটা তাকে এতটাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে সেটা তার শরীর ভেদ করে ঢুকে যাবে অভ্যন্তরে। পিটপিট করে আখি জোড়া মেলে তাকায় সে। দেখতে পাই তার প্রিয়তমা স্ত্রী একরাশ তৃপ্তি নিয়ে গভীর সুষুপ্তিতে মজে আছে। আগেও তো অনেকবার এত আদুরে বিড়াল ছানাটাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে সে। কই, তখন তো এমন তৃপ্তিভরা মুখবিবর দেখতে পায়নি। তবে কি এটা তাদের পূর্ণ মিলনের তৃপ্তি? নিজের মনে এহেন প্রশ্ন জাগতেই মুচকি হাসে মাহির। মুখটা খানিকটা উঁচু করে শরীরের উপর পেঁচিয়ে থাকা মিলির দিকে এগিয়ে নিয়ে যায়। অতঃপর প্রিয়তমা স্ত্রীর ললাটে অনেকটা সময় নিয়ে গভীর চুমু এঁকে দেয়। অতঃপর মাহির ভাবতে থাকে শান্তশিষ্ট ভদ্র মেয়েটার করা গত রাতের পাগলামি। ফ্ল্যাশব্যাক। ঘড়িতে 11:50 বাজে। কেবলই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মাহির। এমন সময় তার বুকে বিন্দু বিন্দু তরল কিছু বলে বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে নেয় সে। ঘুমের মধ্যে সে ভাবতে থাকে আসলে এগুলো কি। এবার সেই তরলের সাথে কারোর ফুপানোর আওয়াজ কানে আসে। ফট করে চোখ জোড়া খুললে দেখতে পায় তার জান
অর্ধাঙ্গিনী প্রিয়তমার স্ত্রী চোখ বুজে ফোপাচ্ছে, আর সেই বন্ধ চোখের পাতা থেকে অশ্রুবিন্দুগুলো ফোঁটা ফোঁটা হয়ে তার মুখমণ্ডল ভিজিয়ে দিচ্ছে, যা দেখে সে তার বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা অনুভব করছে। মাহির মৃদুস্বরে ডাক দিল মিলিকে। জান, কি হয়েছে তোর? অতঃপর আস্তে করে উঠে বসল। মাহিরের এহেন আদুরে শীতল কণ্ঠ শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় মেয়েটা। অতঃপর বসা থেকে ওভাবেই ঝাঁপিয়ে পড়ে মাহিরের প্রশস্ত চওড়া বুকে, দুহাত দিয়ে খামচে ধরে তার পিঠের চামড়া সহ টি শার্ট। এতে মাহির কিঞ্চিত ব্যথা পেল, সেদিকে কোনো পাত্তা দেয় না সে। খারাপ, তোমরা দুই মামা ভাগ্নেই খারাপ। আমাকে একটুও বোঝো না, শুধু তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ঘাড়ে। একবারের জন্য আমার মনের খবর জানতে চাও না। না ড্যাডি চাই আর না তুমি। কি করব আমি, বলো কি করব? মাহির, আমি তোমাকে ভালোবাসি, তোমার সংস্পর্শে থাকতে চাই, তোমায় নিয়ে ছোট্ট সংসার করতে চাই। তবে কেন বোঝো না আমাকে? আমার অধিকার আমাকে কেন দিচ্ছ না? কেন নিজ ইচ্ছাতে আমায় কাছে টানছো না? কেন 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 মাহির? অতিমাত্রায় শান্তশিষ্ট মেয়েটা আজ এহেন রূপ দেখে অবাক না হয়ে পারে না মাহির। মিলে, জান, আমার তোর এখন ঘুমের প্রয়োজন। দেখি আমি তোকে ঘুম পাড়িয়ে দেই। মাহিরের বলা কথাতে কি ছিল জানা নেই মিলির, তবে তার সারা শরীরে অদৃশ্য আগুন জ্বলে উঠল। মাহিরকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। আচমকা ধাক্কায় ভারসাম্য রক্ষা করতে পারল না মাহির, যার ফলস্বরূপ সে বিছানায় চিত হয়ে পড়ল। এই মোক্ষম সময় হাতছাড়া করতে চায় না মিলি, তাই সময় ব্যয় না করে ঝটপট উঠে পড়ল মাহিরের শরীরের উপর। অতঃপর এলো পাতারি চুমু খেতে লাগলো মাহিরের পুরো অধর যুগলে। কিছুক্ষণ পরও যখন মাহিরের কোনো রেসপন্স পেল না, তখন উঠে পড়ে মিলি তার উপর থেকে। অতঃপর বাহাতের উল্টো পাতা দিয়ে ওষ্ঠঝরা মুছে নিয়ে বলে, সেটাই হবে যেটা তোমরা চাও। তবে এই আমিটাকে আর দেখতে পাবে না তোমার চোখের সামনে। এতক্ষণ মাহির শখের মধ্যে ছিল। মিলিকে এই প্রথম নিজে থেকে এতটা কাছে পেয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল। কিছুক্ষণের জন্য তার হুঁশ ফিরে মিলির বলা কথাই। মিলি চলে যেতে নিলে তার হাতে টান পড়ে, কিন্তু মেয়েটা সামনে থেকে পিছনে ঘোরে না, ওভাবেই ঠাই দাঁড়িয়ে থাকে। মাহির এবার মিলির হাত ছেড়ে দুহাত দিয়ে তার কোমর আগলে ধরে, ঘনিষ্ঠ হয় আরও একটু। অতঃপর তাকে টেনে নিজের কোলে বসায়, এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দেয়। অতঃপর প্রিয়তমা স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে মোহনীয় কণ্ঠে বলে, ওটা আমার না, শ্বশুর মশাইয়ের প্ল্যান ছিল। তার এখন নাতি নাতনির সাথে খেলার শখ জেগেছে কিনা। মাহির মিলির কাঁধে নাক ঘষে চলছে অনবরত। অতঃপর ওভাবেই বলে, কেমন এক চুটকিতেই সবকিছু ঠিক হয়ে গেল। হ্যাঁ, আসলে আমার মামাটা জিনিয়াস, বুঝলি। মাহিরের কথা শুনে মিলির রাগের মাত্রা আকাশ ছুঁয়ে গেল যেন। তাই সে মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিল। মাহির ছাড়ো, আমার ঘুম পেয়েছে। একটানে মাহির মিলিকে পিছন থেকে সামনে ঘোরায়, মাথার পিছনে চুলের ভাঁজে এক হাত রেখে আর এক হাত কোমরে রেখে। অতঃপর আর একটু ঘনিষ্ঠ হয়ে বলে, একটু আগেই না বললি যে আমি যেটা চাই সেটা করবি? তবে কেন আমার চাওয়াটা অপূর্ণ রেখে চলে যাবি? নিজের বেলা 16 আনা আর আমার বেলা 1 আনাও না। দ্যাটস নট রাইট, জান। মাহিরের কথার পিঠে কিছু একটা বলতে যাচ্ছিল মিলি, তবে তাকে আর সেই বলার সুযোগ দিল না মাহির। তার আগেই তার শক্ত অধর যুগল মেয়েটার নরম অধরে ডুবিয়ে দিল। এই কার্য কিছুক্ষণ যাবৎ চলার পর সে তার অর্ধাঙ্গিনীর কপালে কপাল ঠেকায়। বড় বড় শ্বাস প্রশ্বাস নেয় দুজনেই। জান, হুম? মে আই? উত্তরে মিলি কিছু বলতে না পারলেও কাজে ঠিকই বুঝিয়ে দিল। তার নরম দুহাত দিয়ে শক্ত করে ধরল তার ভালোবাসার পুরুষটিকে, ডুব দিল তার ভালোবাসার অতল সমুদ্রের মাঝে। মিশে গেল তারা দুজন দুজনাতে। ফ্ল্যাশব্যাক এন্ড। মিলের ঘুম ভাঙছে না দেখে মাহির আস্তে করে তার কানে ফিসফিস করে বলে, এ মিলি, উঠে পড় জান। আজ না তোরা ইউএসএ যাবে? মাহিরের কথায় ফট করে আখি পলক মেলে ধরে মেয়েটা। কিয়ৎক্ষণ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তার উপর ঝুঁকে থাকা মাহিরের দিকে। মানুষটা কেমন মিটিমিটি হাসছে,
তা দেখে মিলিও ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে মুখটা উঁচু করে মাহিরের বুকের বা পাশটাই জোরে কামড় বসায়, যার ফলস্বরূপ মাহির মুখ থেকে আহ শব্দটা বেরিয়ে আসে। রাস্তার পাশ দিয়ে একমনে হেঁটে চলেছে বুশরা। এই রাস্তার মোটর বাইক, সাইকেল আর হাতে গোনা কয়েকটা ব্যক্তিগত গাড়ি চলে মাত্র, তবে লোকজনের অভাব নেই। কারোর না কারোর আসা যাওয়া লেগেই আছে। আজকে এসেছিল কলেজে অ্যাডমিট কার্ড নিতে। ড্রাইভারকে বলেছে সে আজ একাই বাড়ি যাবে, তবে ড্রাইভার এই বিষয়ে না মানলে তাকে একটা ধমক দিতে ভোলে না বুশরা। তাই আর কথা না বাড়িয়ে ড্রাইভার তাকে দিয়ে বাড়ি চলে গেছে। কই, ড্রাইভার তো এখনো এসে পৌঁছায়নি। তার মানে বুশরা তোর ধমকে কাজ হয়েছে? কথাটা বিড়বিড় করে বলতেই অধৈর্য করে হাসি খেলে যায় বুশরার। এ কি, এই রোদের মধ্যে একা একা কোথায় যাচ্ছেন আপনি? স্বল্প পরিচিত একটা কণ্ঠস্বর কানে আসতেই পিছনে ফিরে তাকাই বুশরা। রিজওয়ান তার থেকে সামান্য দূরে বাইক দাঁড় করিয়ে তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে উত্তরের আশায়। বুশরা কিছুক্ষণ চোখ পিটপিট করে তার দিকে তাকিয়ে নিজেও পাল্টা প্রশ্ন ছুড়ে, তার কৈফিয়ত আপনাকে কেন দিতে যাব? হনহন করে আবারও সে সামনের দিকে হাঁটা ধরল। এভাবে আপনি যেতে পারেন না, আমি আপনাকে যেতে দেব না। বাইক থেকে নেমে রিজওয়ান হাঁটা ধরল বুশরার পিছনে। হাঁটা থামিয়ে দিয়ে আবারও পিছন ঘুরে চোখ ছোট ছোট করে তাকাই বুশরা, অতঃপর বলে, মানে আমার একটা দায়িত্ব আছে না? আপনি আমার প্রিয় স্যারের ছোট বোন বলে কথা। আপনাকে আমি কিভাবে একলা ছাড়ি বলুন? তাছাড়া দিনকালে যা অবস্থা, আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো বিপদ হয়, আর স্যার যদি শোনেন আমি আপনাকে দেখেও একা ছেড়ে দিয়ে চলে গেছি, তাহলে স্যার খুব রাগ করবেন, যা আমি একদমই চাই না। এই ছেলের কথা শুনে বুশরার নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে। এই ছেলে কি তাকে কোনো বাচ্চা ভাবছে? না, এই ছেলেকে কিছু করার কথা শোনাতে হবে। যেই ভাবা সেই কাজ। যেই না মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে সেখানে পরিচিত একটি গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে নেমে আসে মাহির। সে বুশরার সাথে কথা বলতে এসেছে একান্তে। আজ সকালে শুভদাকে ফোন দিয়ে জানায় যে মেয়েটা আজ কলেজে যাবে, আর এই সুবর্ণ সুযোগটা মাহির কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। মাহিরকে দেখা মাত্রই বুশরার অন্তরাত্মাটা হু করে কেঁদে ওঠে। আঁখি পলক ভারী হতে লাগে, যেন এখনই সেখানে হতে গড়িয়ে পড়বে দুফোঁটা অশ্রুবিন্দু। কি হয়েছে রিজু? বুশরা তো রেগে আছে যে, তুমি কেউ কি কিছু বলেছো? মাহিরের করা প্রশ্নে থতমত খেয়ে যায় রিজু, সঙ্গে অল্প ভয়ও পেয়ে যায়। পাশে মাহির স্যার তাকে কিছু বলে বসে কিনা, তাই সে আমতা আমতা করে বলে, আসলে স্যার আমি ম্যামকে বলেছিলাম একা একা কোথাও না যেতে। আমি ম্যামের ভালোই চাইছিলাম, কিন্তু ম্যাম আমার উপর অকারণে রেগে আছেন। রিজুর কথা বলার ভঙ্গি দেখে মাহির বুশরা দুজনেই তাদের বুড়োজোড়া কুঁচকে নেয়। তুমি বুশরাকে কি বলে ডাকলে? গম্ভীর সুরে প্রশ্ন করে মাহির। ম্যাম? কেন? ভয়ে ভয়ে উত্তর দেয় রিজু। লাইক সিরিয়াসলি রিজু, তুমি একজন হবু ডাক্তার হয়ে কলেজ পুরো একটা মেয়েকে ম্যাম সম্বোধন করেছো, তাও কিনা আবার তোমার থেকে পিচ্ছি একটা মেয়েকে। বুশরা ওর নাম, আজ থেকে নাম করে ডাকবে, ঠিক আছে? মনে থাকবে? শেষের কথাটি মাহির ধমকের সহিত বলল। রিজু তাড়াতাড়ি ঘাড় কাত করে উত্তর দেয়, কি হ্যাঁ? আবার তাকে ধমক দেয় মাহির। মনে থাকবে। গুড, ওকে। তবে তুমি এখানে যাচ্ছিলে, সেখানে যাও, হ্যাঁ? আমি বুশরাকে বাড়ি দিয়ে আসছি। রিজওয়ান চলে গেলে মাহির লক্ষ্য করে বুশরার মুখটা নিমিষেই মলিন হয়ে গেছে। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে সে, অতঃপর মেয়েটার উদ্দেশ্যে বলে, বুশরা গাড়িতে গিয়ে বসো, আমি তোমায় ঠিক সময় মতো বাড়ি পৌঁছে দিব। বুশরা মাহিরের মুখের উপর কিছু বলতে পারল না। অগত্যা বাধ্য হয়ে গাড়িতে গিয়ে বসলো। তার বড্ড অভিমান হয়েছে লোকটার উপর। কেন তাকে ভালো না বেশি ওই বিদেশিনী মেয়েটাকে ভালোবাসতে গেল? তার সুনয়ন হইতে কয়েক ফোঁটা নেত্র বাড়ি দেখা দিলে তা শব্দপণে মুছে ফেলে লোকটার অগোচরে। তবে মাহির তা ঠিকই দেখে ফেলেছে, আর চোখে সে এতক্ষণ তাকে পর্যবেক্ষণ করছিল। মাহিরের কষ্ট হয়, এই বাচ্চা মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে ভেবে, কিন্তু মেয়েটা যা চায় তার জীবনও সম্ভব নয়।
আচ্ছা, তার জীবনে যদি মিলি না থাকতো তবে কি এ বিষয়ে ভেবে দেখতো? হঠাৎই তার অন্তরে একেবারে গহীনে থাকা সত্তা চিৎকার করে বলল, না, কখনোই না। সে শুধু তার অর্ধাঙ্গিনী মিলিকেই চায়। ইহকাল বলো আর পরকালই বলো, সবকালই তার মিলিকেই চায়। মাহিরের গাড়ি এসে থেমেছে একটা আইসক্রিম পার্লারের সামনে। সেদিকে বুসার কোনো খেয়াল নেই। সে আছে তার ভাবনায় ডুবে। হঠাৎ মাহিরের ডাকে তার ভাবনায় সেদ ঘটে। নড়েচড়ে বসে মেয়েটা। অতঃপর বাইরের দিকে তাকালে আপনা আপনি তার ভুরু জোড়া কুঁচকে যায়। আজ খুব গরম লাগছে, গলাটাও শুকিয়ে কেমন যেন কাট কাট লাগতেছে আর কি। তাই ভাবলাম আইসক্রিম খাওয়াই যায়। মৃদু হেসে বলে মাহির। অতঃপর গাড়ি থেকে নেমে পড়ে। এ কি বুসরা নিয়ে, আই মিন বুসরা, বসে আছো যে? এসো তাড়াতাড়ি। মাহির ভাই, আমার ভালো লাগছে না, আমি গাড়িতে বসে, আপনি বরং খেয়ে আসুন। বসার কথা শুনে মাহির ভারী আওয়াজে বলে। ভালো না লাগলেও খেতে হবে, এসো। মাহিরের ভারী আওয়াজে মৃদু কেঁপে ওঠে মেয়েটা। অতঃপর সুরসুর করে গাড়ি থেকে নেমে মাহিরের পিছনে হাঁটতে থাকে। সামনাসামনি মুখ করে বসেছে তারা। তাদের সামনে রয়েছে নানা পদের আইসক্রিম, তবে বুসার হাতে ধরা চকলেট ফ্লেভার। এখনো পর্যন্ত খেতে শুরু করেনি সে। তার এখন এভাবে মাহিরের সাথে একসাথে বসে খেতে অস্বস্তি লাগছে, যেখানে লোকটা তাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। নীরবতা ভেঙে হঠাৎ মাহির বুসরার দিকে একটা প্রশ্ন ছুড়ল। আচ্ছা বুসরা, মিলিকে তোমার কেমন লাগে? মাহিরের করা প্রশ্নের উত্তর হিসেবে বুসরার বলতে ইচ্ছে করলো মিলিকে তার অসহ্য লাগে। এতটাই অসহ্য লাগে যেন মিলি নামের মেয়েটাকে সে খুন করে ফেলবে। তবে চোখ মুখ শক্ত করে মুখে বলল, ভালো। মুসার মুখ আর বলার ভঙ্গি দেখে মনে মনে খুব করে হাসি পায় মাহিরের। তবে মনের হাসিটা চাপা দিয়ে বলে, জানো বুসরা, মিলি যখন 7 দিনের কচি বাচ্চা, তখন আমার বাবা ওকে কোলে নিয়ে বলেছিল যে তাকে ছেলের বউ করবে, মানে আমার সাথে বিয়ে দিবে। মাহিরের কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেয়েটা। ও স্ফুটে বলে ওঠে, তার মানে মিলি আপি মাহির ভাইয়ের বাগদত্তা? বুসরা অবাক হওয়া দেখে মুচকি হাসে মাহির। অতঃপর আবারও বলতে শুরু করে, তখন ছোট থাকলেও জানতাম যে মিলির সাথে আমার বিয়ে হবে, তবে সেদিকে পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম আমার জিনিসই মানে আমারই থাকবে। এর মধ্যে মিলি যখন ক্লাস 9-এ পড়ে, তখন তারা সপরিবারে আমাদের বাড়ি আসে। আর তখন সে আমাকে জানায় যে সে আমাকে ভালোবাসে। সেদিন খুব রাগ হয়েছিল তার প্রতি। ওইটুকু বয়সে পড়াশোনা বাদ দিয়ে মাথায় খেলে প্রেম প্রীতি খুব দেখি আর কি। যে সজোরে একটা চর বসিয়ে দিয়েছিলাম তার বাগান সোজাসুজি, আর মুখে বলেছিলাম আমার থেকে দূরে থাকবি। এটুকু বলে থামে মাহির। অতঃপর বুসরার দিকে এক নজর বুলিয়ে নেয়। দেখে মেয়েটা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহির থেমে গেলে বুসরা একটা ঢোক গিলে বলে, তারপর? বরাবরই সে খুব বাধ্য মেয়ে, তাকে যা বলা হবে সে তাই করবে, হোক তাতে তার কষ্ট। এরপর থেকে তারা যখনই আমাদের বাড়ি আসতো, সে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতো। আমি নিজে থেকে কথা বলতে গেলে এড়িয়ে চলতে। তখনই বুঝেছিলাম যে মেয়েটার রাগ কম, অভিমান বেশি। এভাবে বেশ কিছু বছর চলার পর আমার মামি মানে মিলির মা একটু বেশি অসুস্থ হয়ে পড়েন। ওনার শেষ ইচ্ছে ছিল যে আমাদের বিয়েটা দেখে যাওয়া। তাই হলো, মিলির সপরিবারে সেবার খান ম্যানশন উপস্থিত হলেন, আর আমার আর মিলির বিয়েটা দিয়েই দিলেন। তার মানে আপনি বিবাহিত, আর মিলি আপি আপনার স্ত্রী? 4 বছর আগে মিলির 18 বছর ছিল, তখনই আমাদের রেজিস্ট্রি সামাজিক দুইভাবেই মানে বিয়ে সম্পন্ন হয়েছে আর কি। তাহলে সেদিন কেন বলেননি, যেদিন মিলি আপিকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন? বুসার প্রশ্ন শুনে মুচকি হাসে মাহির। অতঃপর উত্তর দেয়, ওটা মিলির শর্ত ছিল। সে আমার উপর বেশি অভিমান করেছিল কিনা। বিয়ের পরও তো তাকে আমি নিজের কাছে রাখিনি, জোর করে তাকে ইউএসএ তে পাঠিয়ে দিয়েছিলাম। মিলি চেয়েছিল সে আমার সাথে থেকে এখানে নিজের পড়াশোনা চালিয়ে যাবে আর কি। কিন্তু সেটা আমি কিংবা আমরা মানে মামা আমরা কেউই তা চাইনি। মাত্র কিছু বছরের ব্যাপার, তারপর সে তার পড়াশোনা সম্পূর্ণ করে একেবারে আমার কাছে চলে আসবে। কিন্তু না, ওটো মেয়েটা আমাকে ভুল বুঝলো, তাকে নাকি আমি সহ্য করতে পারি না। তখন তার মা মৃত্যুর খুব নিকটে ছিল বলে বিয়েতে না করতে পারিনি, ব্লা 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 আর কি। যাই হোক, কিন্তু মেয়েটা আজও জানে না যে
তাকে আমি মানে তার আগে থেকে ভালোবাসি। মাহির ভাই, মিলি আপির মা কি তখনও বেঁচে ছিলেন? না, আমাদের বিয়ের 3 দিন পরে মারা যান। মাহির ভাই, আপনি কি করে এমনটা করতে পারলেন সদ্য মা হারা আপিটার সাথে? বুশরা, তখন আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি চাইনি কোনোদিন মিলির এটা মনে হোক যে আমার কিংবা আমার বোনের জন্য তার ক্যারিয়ার নষ্ট হয়েছে। তখন আমিও ভালো ছিলাম না। বাবার মৃত্যু এবং আমার কলিজার মুখের কথা হারিয়ে ফেলাতে ডিপ্রেশনে থাকতাম সবসময়। বাবা, দাদা দাদির একটা মাত্র সন্তান হওয়ার ফলে মানে বাবার অকাল মৃত্যু দাদিজান সহ্য করতে পারলেও দাদাজান পারেনি। বাবার মৃত্যুর শোকে কাতর ছিলেন। তারপর আমার বিয়ের 3 মাস আগে স্ট্রোক করে মারা যান আর কি তিনি। সব মিলিয়ে একদম ভালো ছিলাম না জানো। এক দাদিজান ছাড়া এখানে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার শক্তি ছিল আমার দাদিজান, আর আমার বুদ্ধি আমার মামা। মুহূর্তেই মাহিরের চোখের কোণে জল জমা হয়। মাহির ভাই, আপনার দাদি? নেই, চলে গেছে 1 বছর আগেই, আমাদের 2 ভাই বোনকে ফাঁকি দিয়ে। সময় যাচ্ছে জলের মতো। ব্যস্ত শহরে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। এভাবে কেটে গেছে আরও 1.5 মাস। মিলির ড্যাডি ফিরে গেছেন সেদিন সন্ধ্যার ফ্লাইটে। ওনার পরপরই ফিরে গেছে শুভ। তার সাথে মাঝে মাঝে মীরার কথা হয় মেসেজে, কিন্তু সেটা তুর্যর অজান্তে। শুভ মীরার মাঝে বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে পুষা একেবারে স্বাভাবিক আচরণ করে সবার সাথে, কিন্তু বদ্ধ করে একলা ফেলে শুধুই দীর্ঘশ্বাস। তবে মেয়েটা বাস্তবতা মানে, পারে পরিস্থিতি সামলে থাকতে। তাই তো শুভ বোনকে ছেড়ে যেতে পেরেছে। মাহির মিলি চুটিয়ে সংসার করছে, সেই সঙ্গে আছে তাদের খুনসুটি। কেবল স্বাভাবিক হতে পারেনি মীরা। মেয়েটা কেমন দোটানার মধ্যে রয়েছে। আসলে সে বুঝতে পারে না তুর্য কি চাই। আর বেশি দিন দেরি নেই, মাত্র কটা দিন, তারপর দুজন দুজনের পথে। আচ্ছা, তুর্যকে ডিভোর্স না দিলে কি লোকটা খুব বেশি রাগ করবে? তাতে কি, সে কিছুতেই দেবে না। তুর্য তাকে ডিভোর্স দিক তাতে তার যায় আসে না, কিন্তু সে নিজে দেবে না, কখনো না। মীরার ভাবনার মাঝে তার ফোনটা টুং করে আওয়াজ তুলল। ফোনটা হাতে নিয়ে দেখলো শুভর টেক্সট এসেছে, কিন্তু সেটা ওপেন করলো না সে। তার মন মেজাজ কোনোটাই ভালো নেই এখন। কি হয়েছে, সমস্যা কি? এত রাতে একজন বিবাহিত পুরুষকে কল করিস কোন আক্কেলে? হ্যাঁ, শালা ফোন মানে দেখছিস না যে ফোন উঠাচ্ছি না, তবুও আবার মানে কল করা লাগে? কয়বার কল করা লাগে? রাগে গজগজ করতে করতে বলে মাহির। সারাদিনের কাজে ব্যস্ততার পরে রাতে কেবলই বউকে কাছে টেনেছে, কিন্তু না, সেটা তার প্রাণপ্রিয় বন্ধুর সহ্য হয়নি। তাকে তো এখনই কল দিতে হবে। এমন বন্ধু থাকলে শত্রু প্রয়োজন হয় না, ভাবে মাহির। এত রাখছিস কেন? আর হ্যাঁ, আমি তো শালা না, বরং তুই আমার সম্বন্ধী, সো সেটা মাথায় রাখিস। বলে তুর্য। ফালতু না বকে কল কেন করেছিস সেটা আগে বল। এখনো রেগে আছে মাহির। এই মুহূর্তে তুর্যকে সামনে পেলে কয়েকটা কিলখুশি অবশ্যই দিত ছেলেটা। কোনো রকম ভনিতা ছাড়াই তুর্য বলল, থ্যাঙ্কস। কেন? সিক্রেট এটা। তুর্যর এহেন কথাই মুচকি হাসে মাহির। তার এতক্ষণের রাগটা আচানক কোথায় চলে গেল সেটাই ভাবছে মিলি। সে এতক্ষণ মাহিরকে দেখছিল আর মিটি মিটি হাসছিল। লোকটা তার কাছে আসলেই কেমন অস্থির হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ তুর্যর সাথে কথা বলে মাহির। ততক্ষণে মিলি অন্য পাশে ঘুরে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। মাহির ফোন রেখে মিলির দিকে তাকিয়ে দেখে তার প্রিয়তমা স্ত্রী গভীর ঘুমে মগ্ন। এই মেয়ের এত ঘুম আসে কোত্থেকে, আল্লাহ মালুম। অগত্যা সেও স্ত্রীকে টেনে বুকে জড়িয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করে, কিন্তু না, তার চোখে এখন ঘুম জিনিসটা কিছুতেই ধরা দেবে না। তাই সে বাধ্য হয়ে মিলিকে ডাকতে থাকে। এই মেয়ে, ওঠ বলছি। এটুকুর মধ্যে কিভাবে কারো ঘুম আসে? মাহির, আমি এখন ঘুমাবো। আমার ঘুম পেয়েছে ভীষণ। তুমিও ঘুমো। এসো, আমি ঘুম পাড়িয়ে দিই।
বলেই মিলির চোখ বোঝা অবস্থাতেই মাহিরের বুক থেকে নেমে বালিশে মাথা রেখে দুহাত দুদিকে প্রসারিত করে। আহা, কি নিদারুণ সেই আহ্বান! এমন সুন্দর আহ্বান কোনো স্বামী নাকচ করার সাধ্য আছে? নেই তো। মাহিরও পারল না, একে গিয়ে নিজের মাথা রাখলো আপন নারীটির বক্ষ স্থলে। একে তার তো ঘুম আসছে না, বরং তার চিত্তে আরো চঞ্চল হয়ে উঠছে। সমস্ত কায়া তার মিশে যেতে চাইছে তার প্রিয় কামিনীর সাথে। অগত্যা সে তার আপন নারীটি শ্রবণে ইন্দ্রিয় পথে ফিসফিস করে বলে, কিছু না করে সুন্দরী বউর বুকে মাথা রেখে ঘুম দেওয়া, আহ, সেটা আমার সাথে যায় না জান। বলে সে মিথির অধর চুকলে তার অধর ডুবিয়ে দেয়। আচমকা এমন হতে ঘুম ছুটে যায় মিলির। তাই বাধ্য হয়ে সেও মাহিরের সাথে সঙ্গ দিতে লাগে। একটা নামি দামি রেস্তোরাঁতে বসে আছে মারিয়া, ঠোঁটে তার বক্র হাসি, আর তার সামনে বসে আছে সবুজ নামের একটা ছেলে। মারিয়া ছেলেটার সামনে বেশ মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বলে, তো মিস্টার গ্রিন, ওই বুবা মেয়েটার বাউডাটা একে একে পেস্ট করো। ম্যাম, মেয়েটার নাম মীরা আহমেদ খান। খান ইন্ডাস্ট্রির অর্ধেক মালিকানা। বর্তমানে সে ডক্টর তুজো চৌধুরীর ওয়াইফ। 2.5 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে। মেয়েটার মা মেয়েটাকে জন্ম দিতে গিয়ে মারা যান। ফলে সে বাবা, দাদা, দাদি এবং তার বড় ভাইয়ের কাছে মানুষ। 13 বছর বয়সে মেয়েটা তার বাবার সাথে লং ড্রাইভে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই রাস্তার ওপারে একটা আইসক্রিম পার্লার দেখে মেয়েটা বায়না ধরে খাওয়ার জন্য। মেয়েটার বাবা তাকে গাড়িতে বসে নিজে আইসক্রিম আনতে গেলে তার কিছুক্ষণ বাদে মেয়েটা অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর এদিক ওদিক করতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। আর তার দূর থেকে দেখতে পান রাস্তার ওপারে হাত ভর্তি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির বাবা। মেয়েকে রাস্তার মাঝখানে চলে আসতে দেখে কোনো কিছু তোয়াক্কা না করে তড়িৎ রাস্তা পার হতে যান তিনি। আর সেই সময় মাল ভর্তি একটা ট্রাক এসে বিকট শব্দে ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সেই সময় জোরে একটা চিৎকার শোনা যায়, বাপি। সেটাই ছিল মেয়েটির জীবনে সে চিৎকার। সেদিনের পর থেকে সে চঞ্চল গছের মেয়েটা একেবারে নিশ্চুপ হয়ে যায়। শেষ হয়ে যায় তার সমস্ত বলি। অনেক চেষ্টা করেছে তার ভাই সবকিছু আগে নাই ঠিক করতে, তবে পারে। সেই সময় মেয়েটা তার আশেপাশে কাউকে সহ্য করতে পারত না। কাছে গেলেই পাগলামি শুরু করে দিত। নিজেকে আঘাত করতেও দ্বিধাবোধ করতো না। একদিন তো নিজের গালের এক পাশ দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিল। মেয়েটা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ে, পড়াশোনায় দারুণ মেধাবী। তার ভাই মাহির। ওয়েট, কি বললে? মাহির? ইয়েস ম্যাম। ও গড, এই জন্যই বলি ঘটনা কেমন জানা জানা লাগছে। বোবাটা আর কেউ নয়, শেষ পর্যন্ত মাহিরের বোন বেরোলো। আচ্ছা, তুমি এখন যেতে পারো। শেষের কথাটা সবুজ নামের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল মারিয়া। গতকাল থেকে মারিয়া সারা শরীর রাগের চোটে রিডি করছে। তুর্যর বলা প্রত্যেকটা কথা ছিল গায়ে আগুন ধরানোর মতো। ফ্ল্যাশব্যাক। লাঞ্চ টাইমে নিজের কেবিনে বসে লাঞ্চ করছে তুর্য। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করে মারিয়া। তাকে দেখে তুর্য সামান্য অবাক হলো, মুখে কিছু বলে না। সে খাওয়া শেষ করে তার মতো। তা দেখে মারিয়ার মাথা নষ্ট হওয়ার উপক্রম। তবুও সে তার রাগকে যথাযথ কন্ট্রোলে রাখার চেষ্টা করে, নতুবা দেখা যাবে সেদিনকার মতো আজও তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিল। তুর্য তার খাওয়া সম্পূর্ণ করে তার সামনে এসে দাঁড়ায়। অতঃপর পকেটে দুহাত ঢুকিয়ে বিরক্তির সহিত বলে, কি সমস্যা? সেদিন তো তোমায় সব কিছু সাফ সাফ জানিয়েই দিলাম, তবে আবার কেন এসেছো? আর কতবার বলবো যে তোমার জন্য আমার মনে এক ফোঁটাও ফিলিংস নেই? উপস, আছে, তা কেবল ঘৃণাই। তুর্য, ওই বোবা মেয়েটার জন্য তুমি আমার সাথে এমন করছো না যাতে আমি তোমার লাইফে আর ফিরে না আসি? তুর্য, বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। কান্নার জড়িত কণ্ঠে বলে মারিয়া। তুমি কাকে বোবা মেয়েটা বলছো? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, মিসেস তুর্য চৌধুরী। তার নামে কথা বলতে গেলে অন্তত 10 বার ভাববে। আর কি বললে? ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। নিজ ইচ্ছে বিয়ের আগে সবকিছু নষ্ট করে সে মেয়ে কখনো তুর্য চৌধুরীকে ভালোবাসতে পারে না। বাই দ্য ওয়ে, আমার জন্য আমার স্ত্রী যথেষ্ট, অন্য কোনো নর্দমার কিটের প্রয়োজন নেই। রাগে অপমানে চোখে পানি এসেছে মেয়েটার। তাই আর দাঁড়িয়ে না থেকে দরজা ঠেলে বাহিরে বেরিয়ে আসে। সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে তুর্যকে ধোঁকা দিয়ে। অল্প বয়সে তুর্যর ভালোবাসা বুঝতে পারেনি সে। তুর্য তার থেকে এত ডিস্টেন্সে চলাফেরা করা তাকে অতিষ্ঠ করে দিত।
তাই মেয়েটা তুর্য থাকা সত্ত্বেও অন্যান্য ছেলেদের সাথে রিলেশনে জড়াতো। শুধু তাই নয়, তাদের সাথে বিছানাতে যেত দ্বিধাবোধ করেনি সে। তবে সে এখন বুঝে গেছে কোনটা ভালোবাসা আর কোনটা শারীরিক চাহিদা। এখন তার প্রকৃত ভালোবাসা চাই। তাই তো সে সুদূর বিদেশ থেকে ছুটে এসেছে তার তুর্যর কাছে। কিন্তু তুর্যর প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারছে না। হিংস্র বাঘিনীর মতো ছটফট করছে তার অন্তর। ফ্ল্যাশব্যাক এন্ড। তুর্য চৌধুরী, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো না? আমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলেছো তো? উফ জান, আমার লোকেরা তোমার বইয়ের এমন হাল করবে না যা তুমি কল্পনাও করতে পারবে না। ড্রয়িং রুমে থমথমে মুখ নিয়ে বসে আছে চৌধুরী পরিবারের সকলে। কারোর মুখের হাসির ছিটে ফোটাও নেই। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে তুহিন। তার পাশের সোফার উপরে দাঁড়িয়ে পাপার গলা জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে চলেছে তানহা। তাকে কেউ থামাতে পারছে না। তুহিন তার রাজকন্যাকে আদুরে গলায় থামাতে গেলে উল্টো তার কান্নার গতি আরও বেড়ে যাচ্ছে। না পেরে সে এবার তুলির দিকে তাকালো, কিন্তু না, বউ তার পাত্তা দিল না। মুখ ঘুরিয়ে রাখলো অন্য পাশে। তুলির দু চোখে আটকে রাখা কান্নাগুলো উপচে আসতে চাইছে। একটু আগে সকলের সামনে তুহিন তাকে জোরে ধমক দিয়েছে কান্না করছিল বলে, এবং শান্তি চৌধুরী ও পুষাকেও কড়া করে না করে দিয়েছে যাতে তারা রান্না না করে। সবার মতো মীরাও তাদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে নীরবে। তা কারো চোখে না পড়লেও তুর্যর চোখ এড়ে না। সে আর চোখে ঘন ঘন পরখ করতে থাকে মেয়েটাকে। অনেকক্ষণ পর জাহিদ চৌধুরী নিজের মুখ খুললেন। তুহিন বেটা, আজ কি হতে পারতো বুঝতে পারছো তুমি? আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত তোমার। আর তোমাকে বলছি না যেখানেই যাবে ড্রাইভারকে সঙ্গে নেবে? তুমি অতটা রাস্তা একা কেন ড্রাইভ করতে গেলে? ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাকে বাড়ি পৌঁছে দিয়েছো, ভালো কথা, তাই বলে বিষয়টা আমাকে জানাবে না? দ্যাট আমার কিছু হয়নি, আই এম টোটালি ফাইন। এই দেখো, সামান্য চোট পেয়েছে মাত্র, দুদিনেই সেরে যাবে। তুহিন নিজের হাত পা সামান্য মিলে বলে, জাহিদ চৌধুরীর একাধিক ফ্যাক্টরি আছে, যেগুলোর মধ্যে শহরের বাইরে যেটা অবস্থিত সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলেকে সেখানে পাঠান। কিন্তু তুহিনের ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তুহিন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে একাই চলে যায় সেখানে। ওখানে একদিন থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে তবে বাড়ি ফেরে। কিন্তু বিপত্তি ঘটে মাঝ রাস্তায়। সেখানে একটা ছোট প্রাইভেট কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। সম্ভবত কারটা যে ড্রাইভ করছিল সে ড্রাঙ্ক ছিল। ভাগ্য সই ছিল বিধায় তুহিনের বেশি কিছু হয়নি। কিন্তু বিয়ের পরও সেই ড্রাঙ্ক ব্যক্তি এখন হসপিটালে আইসিইউতে ভর্তি। ভাইয়া, তোমার এখন রেস্টের প্রয়োজন, চলো তোমায় ওপরে দিয়ে আসি। আর ভাবি, তুমি আমার প্রিন্সেসকে নিয়ে এসো। বসা থেকে উঠে ভাইয়ের পাশে দাঁড়িয়ে তানহার মাথায় হাত বুলিয়ে বলে তুর্য। ঘড়িতে এখন 10:37। তুর্য ডিনার সেরে বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। তার সমস্ত ধ্যান ল্যাপটপের স্ক্রিনে, হাত চলছে অনবরত। দেখে বোঝা যাচ্ছে সে এখন বেজায় ব্যস্ত। পরনে তার কালো রঙের হাফ হাতা টি শার্ট ও ট্রাউজার। কালো রঙের কতই না মানাচ্ছে লোকটাকে। তাকে যে কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেদিকে তার কোনো হুঁশ নেই। বারান্দার আলো নিভিয়ে ফ্লোরে বসে দুগালে হাত দিয়ে একমনে তুর্যকে দেখে চলেছে মীরা। বেশ কিছুক্ষণ পরে তুর্য ল্যাপটপ বন্ধ করে সেটা যথাযথ জায়গায় রেখে বারান্দার দিকে পা বাড়ায়। তা দেখে মীরা হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে পড়ে। অতঃপর বারান্দার একপাশে রাখা সোফাতে বসে পড়ে। মীরার হার্টবিট দ্রুত চলছে। এখন তার মনে একটাই প্রশ্ন জাগছে, আর তা হলো লোকটা তাকে দেখে নেয়নি তো কেলেঙ্কারি হয়ে যাবে। লোকটা যে পরিমাণ ঠোঁটকাটা স্বভাবের, যথাসাধ্য সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বারান্দায় এসে তুর্য সবার আগে লাইট জ্বালালে দেখে মীরা সোফার উপরে জড়সড় হয়ে বসে আছে। সেও গিয়ে তার পাশে বসে পড়ে। অতঃপর কাউকে উদ্দেশ্য ছাড়াই বলে, উফ, মাথাটা পুরো ধরে গেছে, এক কাপ কফি হলে রিল্যাক্স হওয়া যেত। তুর্যর কথা শেষ হওয়া মাত্রই তৎক্ষণাৎ মীরা উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে চলে যায় সেখান থেকে। মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তুর্য। সে জানে মীরা এখন কোথায় যেতে পারে। মেয়েটার উপস্থিতিতে তার চিত্র
চনমনে হয়। অজানা সুখেরা এসে ছুঁয়ে ছুঁয়ে দেয় তার সমস্ত সত্তাকে। বেশ কিছুক্ষণ পর মীরা হাতে একটা কফির মগ নিয়ে উপস্থিত হয় বারান্দায়। দেখে তুর্য মনোযোগ সহকারে ফেসবুক স্ক্রল করছে। সে আরও একটু তার কাছে গিয়ে হাতে থাকা কফির মগটা তুর্যর দিকে বাড়িয়ে দেয়। তা দেখে তুর্য স্বল্প অবাক হওয়ার ভান করে বলে, ও তার মানে তুমি তখন আমার জন্য কফি আনতে গেছিলে, রাইট? বিনিময়ে একটু হেসে তুর্যর হাতে মগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসতে নিলেই তুর্য তার একটা হাত চেপে ধরে। অতঃপর চোখের ইশারায় তার পাশে বসতে বলে, যেখানে মীরা আগে বসেছিল। প্রচুর অস্বস্তি বোধ করতে থাকে মীরা এভাবে নিজে থেকে লোকটার পাশে বসতে। মীরাকে এভাবে কাচিমচি করতে দেখে মুচকি হাসি তুর্য। ইদানিং সে প্রায় হাসি এভাবে, যেটা তাকে রিজু কদিন আগে নোটিশ করেছিল। হয়তো আরও কিছু বলতো ছেলেটা, কিন্তু তুর্য তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর চোখে তুর্য মীরাকে দেখে নিল আরও একবার। তার বেশ লাগছে মেয়েটাকে এমন করতে দেখে, তাই ভাবলো তাকে আরেকটু লজ্জা দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। তুর্য গলাটা হালকা করে ঝেড়ে নেয়। তা দেখে চোখ তুলে তাকায় মীরা। অতঃপর লোকটাকে একবার দেখে নিয়ে আবারও মাথা নিচু করে। এতে তো বেশ অনেকটা কফি আছে, তুমি চাইলে আমরা এটা শেয়ার করে খেতে পারি। তুর্যের এহেন কথায় মীরা যেন সাত আসমানের উপর থেকে ধপ করে নিচে পড়ল। তার অবস্থা এমন, বলে কি এই লোক যে কিনা সামান্য বেড শেয়ার করতে পারে না, সে কিনা কফি শেয়ার করে খাওয়ার কথা বলছে। আবার কিনা কফির মগ একটা। স্থির দৃষ্টিতে অবাক হয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে মীরা। তা দেখে হো হো করে হেসে ওঠে তুর্য। অতঃপর হাসি থামিয়ে বলে, ওকে, খেতে হবে না, তবুও তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, ভয় লাগে তো। শেষের কথাটা অতিমাত্রায় আহ্লাদে হয়ে বলে ওঠে তুর্য। তুর্যর হাসি মুখটা অনেক বেশি ভালো লাগছে মীরার কাছে। সে তো এই প্রথম লোকটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল। অসম্ভব সুন্দর সেই হাসি। আচ্ছা, ছেলেদের হাসিও বুঝি এমন সুন্দর হয়? কই, কালে কালে কবিরা তো কোনো ছেলের হাসির সৌন্দর্যের বর্ণনা করেনি। তাতে কি সে করবে তার তুর্যর চাঁদি ছড়া হাসি। মীরার ভাবনার মাঝে তুর্যর ফোনে কল ঢুকলো। তুর্য উঠে গেল না, বরং সেখানে বসে কলটা রিসিভ করলো। হ্যাঁ মিস্টার শর্মা, বলুন, সব ঠিকঠাক তো? অন্য পাশে, 3 মাস হতে তো আর দেরি নেই। হ্যাঁ হ্যাঁ, আর কটা দিন বাকি। অন্য পাশে, কোনো সমস্যা হবে না, ও বিষয়ে আগেই কথা বলে নিয়েছি, সেই শুরুতেই। অন্য পাশে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ফোনের অন্য পাশে ব্যক্তিটিকে এবং তিনি কি বলেন তা কিছুই শুনতে পেল না মীরা। তবে সে নিজের মতো বুঝে নিল তুর্য ফোনের ওপাশে ব্যক্তিটির সাথে তাদের ডিভোর্সের প্রসঙ্গে কথা বলল। মীরার পক্ষে এখনো দাঁড়ানো এবার অসম্ভব হয়ে গেল। তুর্য হাসি মুখে মীরার দিকে ফিরে সোজা হয়ে বসে কিছু বলতে নিবে, তার আগে সে কোনো কিছু তোয়াক্কা না করে আচমকা উঠে দাঁড়িয়ে এক ছুটে পালালো সেখান থেকে। এদিকে মীরা হঠাৎ এহেন আচরণে বেকুব বনে যায় তুর্য। একটা পাতলা চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েছে মেয়েটা। অন্যদিন মেয়েটা যে কতবার নড়ে চড়ে ওঠে তা লেখার বাইরে, কিন্তু আজ একদম নিশ্চুপ হয়ে পড়ে আছে। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। মীরার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কোনো মেয়েই চায় না স্বইচ্ছায় ডিভোর্সি তকমাটা নিজের সাথে জড়াতে। তবে মীরার ক্ষেত্রে বা আলাদা কেন হবে? সেও তো একটা মেয়ে, সেও পারছে না। কি করে পারবে? সে যে লোকটাকে ভালোবাসে। হয়তো কোনোদিনও তার সামনাসামনি প্রকাশ করার সুযোগ পাবে না, তবুও তাকে জানাবে। হ্যাঁ, মীরা ডিসাইড করে ফেলেছে তার অন্তরে তুর্য চৌধুরীর জন্য যে গভীর প্রণয় আছে তার লোকটাকে জানাবে। গত 4 দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না মীরার। সে যতই উপরে উপরে সবাইকে সুস্থ স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তুর্য ঠিকই তা ধরে ফেলেছে। একজন ডাক্তারের চোখে ফাঁকি দেওয়া সেটা সম্ভব নয়। তার উপরে আজকাল তুর্যর এক্সট্রা নজর, সেটা আর চোখেই হোক না কেন। বোনের অসুস্থতার খবর পেয়ে মাহির মিলিকে নিয়ে ছুটে এসেছে চৌধুরী ভিলায়। মাহির এসে থেকেই বোনকে বুকে জড়িয়ে বসে আছে। তার কলিজার সামান্য অসুস্থতায় সে পাগল প্রায়। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে মাহিরের। সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গেল মিলি। মাহিরের মনে হলো তার কলিজার টুকরোটা কান্না করছে। তৎক্ষণাৎ সে বোনের মুখটা দুহাতে ভরে পরক করলো।
না, সেদিনের মতো কোনো দাগ নেই, তবে তার কলিজাটা কেন কাঁদবে? মাহির গম্ভীর স্বরে মীরাকে ডাকে। মীরা। ভাইয়ের এহেন গাম্ভীর্যপূর্ণ আওয়াজ শুনে ভয় পেয়েছে মেয়েটা, তবুও কিছুটা সাহস সঞ্চিত করে তাকাই তার মুখের দিকে। সত্যি করে বলবি, তোর যে কিছু বলছে তোকে? শুধু একবার হ্যাঁ বল, তারপর তাকে আমি দেখে নিচ্ছি। ফিক করে হেসে ফেলে মীরা ভাইয়ের কথার ধরন দেখে, অতঃপর দুদিকে মাথা নেড়ে না জানায়। আবারও তার দু চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে, তা দেখে অস্থির হয়ে ওঠে মাহির। এই মীরা, কি হয়েছে বোন আমার? ভাইয়াকে বলবি না? খুব কি বেশি কষ্ট হচ্ছে আমার পুচকিটার? মাহিরের শেষের কথাতে উপর নিচ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, তার কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটাই ভীষণ ব্যথা করছে। ইদানিং এমন হচ্ছে। সেই মুহূর্তেই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে তুর্য। সে এতক্ষণ হসপিটালে ছিল, মাহিরকে খবরটা সেই দিয়েছিল, নতুবা মাহির কি করে জানবে বোনের অসুস্থতার কথা, যেখানে তার বোন চাপা স্বভাব প্রকৃতির। এত বড় ডাক্তার হয়ে কি হবে তোর, যেখানে আমার একমাত্র কলিজার কষ্ট লাঘব করতে পারবি না? বন্ধুর খোঁজা খেয়েও চুপ করে থাকে তুর্য, আর কি বা বলবে। মাই তো ঠিকই বলেছে, সে মেয়েটার জ্বর কমাতে পারলো, মুখের ওই বিশাল মলিনতা কমাতে পারছে না। এক পা করে তুর্য গিয়ে বসলো বেডের এক কোণে, অতঃপর মীরার উদ্দেশ্যে বলল, তুমি চাইলে মাহিরের সাথে যেতে পারো, কদিন ওখানে থেকে বেরিয়ে আসলে হয়তো ভালো লাগবে। তুর্যর কথাই মাথা নিচু করে নেয় মীরা, অতঃপর ওভাবে ডানে বাই মাথা নেড়ে না জানায়। এতে মাহিরের ভুরু জোড়া কুচকে গেল, তুর্যের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। কেটে গেছে আরো কয়েকটি দিন। এরই মধ্যে মীরা একাই তার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এসেছে। কদিন থেকে মীরাকে বেশিরভাগ সময় শান্তি চৌধুরীর পিছনে ঘুরতে দেখা যাচ্ছে। এতে অবশ্য বিরক্ত হচ্ছেন তিনি, আবার মেয়েটাকে কথা শোনাতেও কম করছেন না উনি। তবুও মীরার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে পারছেন না। তুর্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে তার ব্রাশে টুথপেস্ট লাগানো। কিছুক্ষণের জন্য নিজেকে তার বাচ্চা মনে হলো, অতঃপর ভুরু জোড়া কুচকে বিড়বিড় করে বলল, এটা নিশ্চয়ই মীরার কাজ। নিঃশব্দে হাসলো কিছুক্ষণ, একেবারে শাওনি কোমরে একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলো তুর্য। এখানে এসেও সে অবাক, বিছানার উপর প্যান্ট শার্টের সাথে তার আরও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা। আজকে কি কোনো বিশেষ দিন? কই না তো, আজ তো তার জন্মদিন নয়, তবে এত খাতির কিসের? নিজের মনকে প্রশ্ন করে তুর্য, তবে কোনো উত্তর মেলে না। বেডের উপরে থাকা প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নেয় তুর্য। আজ তাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তুর্য খাচ্ছে কম, আর চোখে মেয়েটাকে দেখছে বেশি। আজকে মীরাকে যেন সে নতুনভাবে আবিষ্কার করলো, কেমন যেন বউ বউ ভাব বিরাজমান তার মধ্যে। মীরার মুখে রয়েছে যথেষ্ট পরিমাণের হাসি, কিন্তু তুর্যর কেন জানি মনে হচ্ছে মেয়েটার হাসি সব উপরে উপরে, তবে ভিতরে তার ব্যথাই জর্জরিত। এমন কেন মনে হচ্ছে তা জানা নেই তুর্যর, তবে বাড়ি ফিরে সবার আগে মেয়েটার সাথে এ বিষয়ে কথা বলবে সে। উঠে পড়ল তুর্য, অতঃপর সবার উদ্দেশ্যে বলল, আমার খাওয়া শেষ, আসছি আমি। অতঃপর চলে গেল সদর দরজায় পেরিয়ে। তবে যার পূর্বে মীরের দিকে আরও একবার তাকাতে ভোলেনি। মেয়েটা তখন তার দিকেই তাকিয়েছিল। তোমাদের একটা ফালতু কথাও আমি শুনবো না। কিভাবে মেয়েটাকে তুলবে সেটাও যদি আমি বলে দেই, তাহলে তোমরা কি করবে? কথাগুলো শেষ করা মাত্রই হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর সেই সময় রুমে প্রবেশ করে মারিয়ার মম। মেয়েকে কোনো কিছু না বলে সোজা ডান গালে পরপর দুটো চর বসিয়ে দেন। আচমকা গালের উপর এভাবে শক্ত দুটো থাপ্পড় পড়াই সামান্য হেলে পড়ে মারিয়া। নিশ্চিন্তে তার এই নরম গালে কোনো পুরুষের হাতের চর পড়লে এতক্ষণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলতো। মারিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে, তুমি যে আমার নিজের মেয়ে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আজই আমরা সুইজারল্যান্ড ব্যাক করব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা এক্ষুনি বেরোবো। আর তার আগে তুমি সবটা ঠিক করবে। একটু আগে যাদের এত এত রাগ দেখাচ্ছিলে, এক্ষুনি তাদের সবাইকে ওই কুকাম করতে মানা করে দেবে, নয়তো তোমাকে সহ তাদের সবাইকে আমি পুলিশে দেব। ভীষণ রেগে বলেন মারিয়ার মম। মারিয়া তার মমের এহেন রূপ দেখে ভয় পেয়ে যায়। সে তার মমকে রাখতে দেখেছে, কিন্তু এতটা পরিমাণ কখনো দেখেনি। ভয় পেয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে কল করলো সেই নাম্বারে।
যে নাম্বার থেকে একটু আগে তাকে কল করেছিল। মারিয়ার কথা শেষ হওয়া মাত্রই এক ঝটকা দিয়ে ফোনটা নিয়ে হনহন করে বেরিয়ে গেলেন তিনি। তবে দরজার সামনে আসতেই মেয়ের চিৎকার করে বলা প্রতিটি কথা শুনে নেন। মীরা তার শাশুড়ি মায়ের রুমের সামনে চুপটি করে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে নাকি না তা নিয়ে দ্বিধায় আছে মেয়েটি। এদিকে শান্তি চৌধুরী আলমারিতে কিছু একটা খুঁজতে চলেছেন। হঠাৎ ওনার চোখ যায় দরজার দিকে। দেখেন মীরা ইউনিফর্ম পরে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। শান্তি চৌধুরী বেশ বিরক্তির সাথে কথাটি বলেন। অনুমতি পাওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ছুটে যান ওনার সামনে মীরা। অতঃপর ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দু হাত দিয়ে চাপটে ধরে কেঁদে দেয়। শান্তি চৌধুরী স্তব্ধ হয়ে যান মীরার কাণ্ডে। মেয়েটা আচানক এভাবে হামলে পড়াতে বেশ অনেকটা ভয় পেয়ে যান তিনি। পরক্ষণে তিনি দেখলেন মেয়েটা কাঁদছে। তখন ধরে নিলেন হয়তো মেয়েটা স্কুলে যাবে না বলে এসব বাহানা মাত্র। তাই তিনি একগাদায় বিরক্তি নিয়ে বলেন, মন না চাইলে যেতে হবে না, তবুই এইভাবে মরার কান্না জুড়ে দেবে না। যাও নিজের রুমে যাও, আমাকে বিরক্ত করো না। ছেড়ে দিল মীরা ওনাকে। অতঃপর হাত দিয়ে চোখের পানি মুছিয়ে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আবারও ওনার মূল্যবান জিনিসটা খোঁজার প্রতি মনোযোগ দিলেন, কিন্তু না, কোথাও খুঁজে মেলাতে পারছে না। তাই একটু রাগ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য বারবালের পায়ের নিচে পরে একটা কাগজের ভাঁজ। রাগে কুচকানো বুড়ো জোড়া আরও কুচকি নিয়ে কাগজটা হাতে তুলে নেন। অতঃপর সেটার ভাঁজ খুলে দেখেন সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তখনকার জন্য আমি সরি। আপনার গা থেকে আমি কেমন মা গন্ধ পাই, তাই আর শেষবারের মতো নিজেকে আটকাতে পারলাম না। তুর্য কেবলই হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। অতঃপর সে সর্বোত্তম যে কাজটা করলো তা হলো হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:05। অতঃপর ড্রাইভারকে কল দিয়ে বলল, আপনাকে আর মীরার স্কুলে আসার দরকার নেই, আমি বাড়ি ফিরছি, ওকে নিয়ে আসবো। তুর্যর কথার পিঠে ড্রাইভার তাকে জানায়, মীরা ম্যামও আমাকে বারণ করে দিয়েছে, ছুটির পর ম্যাম তার ভাইয়ার বাড়ি যাবেন। এ কথা শোনার পর তুর্য তার ফোনের লাইন কেটে দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর ভাবে সে মেয়ে নিজেকে কি ভাবে ভাইয়ের বাড়ি যাবে, অথচ তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। সময় গড়ালো অনেকটা। মিনিটের কাঁটাটা গিয়ে তার জায়গা করলো 5 নাম্বারে। তার মানে এখন বাজে 4:25। আর তুর্য গাড়িতে ঠায় বসে আছে এখনও। আর একবারও ফোনটা চেক করে নিল তুর্য। না, মীরার কোনো টেক্সট ঢোকেনি। কোথাও একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা বিরাজ করছিল তার মনে। মেয়েটা ছুটির পর তাকে টেক্সট করবে, তাকে জানাবে সে এখন ভাইয়ের বাড়ি যাবে, ফিরতে দেরি হবে। আর তুর্য তাকে ঝাড়া মেরে বলবে, 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন বাড়িতে দেখি। কিন্তু না, এসবে কিছুই হলো না। মীরা তাকে টেক্সট দিল আর না, সে মেয়েটাকে ঝাড়া দিয়ে কথাটা বলতে পারল, যার ফলস্বরূপ হঠাৎই তুর্যর মনে পাহাড় সমান অভিমান এসে জমা হলো। বিকেলের অপরাহ বেলা শেষ হয়ে গেছে অনেক আগেই। সন্ধ্যার তারাটা তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত পশ্চিম আকাশে। সেদিকে এক মনে চেয়ে আছে তুর্য, যেভাবে 6 কিংবা 7 বছরের বাচ্চারা সেদিকে একভাবে তাকিয়ে মনে মনে নানান গবেষণা করে। যেমন এই তারাটা সকল তারাদের থেকে অমন বড় কেন, আর বাকিরাই বা ওর থেকে এত ছোট কেন? সেভাবে তুর্য সেই তার দিকে চেয়ে আছে। হয়তো তার ভাবনা অন্যদিকে, তবে যেভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে ওই সন্ধ্যা তারাটার সৌন্দর্য গিলে খাচ্ছে যে কেউ। তাই ভাবে আচমকা একটা দীর্ঘশ্বাসের সাথে নয়নজোড়া বন্ধ করে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, সামান্য একটা ব্যাপার নিয়ে মন খারাপের মানে কি তুর্য? মীরা বাচ্চা একটা মেয়ে, না বলে চলে যেতেই পারে, তাতে কি? এতক্ষণ যাবৎ তুর্য তাদের বাড়ি থেকে 500 মিটার দূরে অবস্থিত পার্কের একটি বেঞ্চে বসেছিল। সে যে দিকটাই ছিল সেদিকটাই বেশ নির্জন। তবে বাড়ি ফেরার পথে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখানে বসা। তবে সে নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে কখন মাগরিবের আজান পড়েছে সেটাও তার কানে আসেনি। বেশ অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তুর্য রাগ বা অভিমান যাই বলা যায় না কেন, সেগুলোর আর ছিটে ফোটাও নেই তার মধ্যে। ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তুর্য, মীরা ব্যতীত চৌধুরী পরিবারের সকলে। বেশ কিছুক্ষণ আগে ড্রাইভার তাদের জানিয়ে গেছে মীরা তার ভাইয়ের বাড়িতে, আর সম্ভবত তুর্য সেখানেই আছে
এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে শান্তি চৌধুরী স্বস্তি পাচ্ছে না, ওনার অস্বস্তি লাগছে, ভীষণ অস্থির। এই অস্থিরতা সেই সকালবেলা যখন থেকে সেই চিরকুটটা পড়ছেন তিনি, তখন থেকেই। তিনি মীরাকে ছেলের বউ হিসাবে মানেননি ঠিকই, তবে মেয়েটাকে কোনোভাবে অপছন্দ করতে পারে না। কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখানে সবার সাথে থাকলে ভালো লাগতো। হয়তো তিনি তা প্রকাশ করতেন না কারো কাছে, এমনকি নিজের কাছেও না। কি হয়েছে তোমার? জাহিদ চৌধুরী শান্তি চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্নটি করেন। কই, আমার আবার কি হবে? ড্যাডের সাথে একমত হয়ে বলে তুহিন। সত্যি বলতে আমি বুঝি না তোমরা বাপ ছেলে আমাকে কিভাবে দেখতে চাও। কারোর সাথে কথা বললে বলবে বুঝে শুনে বলি না। আমার জন্য সামনের জন কষ্ট পেয়েছে, আর এখন একটু চুপ করে আছি, তাতেও তোমাদের সহ্য হচ্ছে না। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন শান্তি চৌধুরী। কেসটা কি হলো? কিচ্ছু তো বুঝলাম না। তানহার সাথে দুষ্টিমি করা থামি গালে হাত দিয়ে ভাবুক হয়ে বলে বুশরা। তুহিন তার ডান পাটা টান টান করে সেন্টার টেবিলের উপর উঠিয়ে দেয়। স্বাভাবিকভাবে বসতে তার একটু বেশি কষ্ট হচ্ছে, যাতে কষ্টটা একটু লাঘব হয়, তাই এই পদ্ধতি। তুহিন ঠিকঠাক বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বুশরার মতো করেই উত্তর দেয়। তোকে কিছু বুঝতে হবে না, ছোট মানুষ অত বুঝে কি করবি, যা গিয়ে পড়তে বস। বড় ভাইয়া, তুমি আসলেই একটা বদের হাড্ডি। কেন যে তোমাকে সবাই ভালো বলে। তানহাকে কোলে নিয়ে কথাগুলো বলে হনহন করে উপরে চলে গেল বুশরা। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। সামান্য চোখ রাঙিয়ে বলে তুলি। মুচকি হাসে তুহিন। তার বোনটা বড্ড ছেলে মানুষই, রাগাতে বেশ লাগে তার। তুর্য নিজের রুমে এসেছে প্রায় 10 মিনিটের মতো হয়েছে। এর মধ্যেই তুলি কফি নিয়ে হাজির হয়েছে তার রুমে। অবশ্য তুর্য উপরে আসার আগে তার ভাবিকে বলে এসেছিল তাকে কড়া করে 1 কাপ কফি দিতে। তুর্য, তোমার কফি রেখে গেলাম। কফিটা টেবিলের উপর রেখে গলার আওয়াজে সামান্য জোরে নেই বলে তুলি। এখন তুর্য ওয়াশরুমে আছে, সেখান থেকেই সে বলে। আচ্ছা। ওয়াশরুম থেকে একেবারে শাওনি একটি টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে তুর্য। অন্যদিন হলে সে শুধু কোমরে একটা টাওয়াল জড়িয়ে বের হতো। অবশ্য এটা তার বিয়ের আগের অভ্যাস, তবে বিয়ের পর থেকে বেশ মজা নিয়ে কাজটা করে। কারণ মীরা তাকে এভাবে দেখলে লজ্জায় লাল নীল সবুজ হয়। তা দেখে মীরার অগোচরে মিটি মিটি হাসে সে। কফির মগটা হাতে নিয়ে সোফায় গিয়ে বাবু হয়ে বসল তুর্য। যেভাবে মীরা বসে সোফাতে, হঠাৎ তুর্য তার ভুরুজোড়া কুঁচকে নেয়। অদ্ভুত ব্যাপার হলো সোফা তুর্যর, অথচ সেখান থেকে মীরা মীরা গন্ধ আসছে। আবেশে চোখ বুজে নেয় তুর্য, অতঃপর বিড়বিড় করে বলে, আসলে অদ্ভুত মেয়েটি, তার সাথে পাগলি বেশ, সঙ্গে ছিঁচ কাঁদুনিও বটে। আমি কি তাকে খুব করে মিস করছি? মোটেও না, একদমই মিস করছি না। যে আমাকে মিস করে না তাকে আমিও মিস করি না। সারাদিনের ব্যস্ততার পরে 1 কাপ কফি কিংবা চাই পারে সমস্ত ক্লান্তি দূর করতে। তুর্যর ক্ষেত্রেও তাই হলো, তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নিমিষেই। কিন্তু মস্তিষ্ক তার হিজিবিজি ভাবনায় উকি ঝুঁকি দিচ্ছে বারংবার। মন বলছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, কিন্তু মস্তিষ্ক বলছে বন্ধুর বাড়ি তো শ্বশুর বাড়ি, আর সেখানে আছে সেই বেয়াদব মেয়েটা যে কিনা স্বামীর অনুমতি না নিয়ে ড্যাং ড্যাং করতে করতে সেখানে গেছে। মনে মনে এসব ভেবে প্রকাশে ভেঙচি কাটে তুর্য। অতঃপর বড় বড় চোখ করে বলে, ইয়া মাবুদ, এসব আমার সাথে কি হচ্ছে? বুশরার মতো ভেঙচি কাটা কবে থেকে শুরু করলাম? কপালে হাত দিয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থাকে তুর্য। অতঃপর হঠাৎই চোখ যায় বেডের উপর বালিশের নিচে। সেখানে একটা কাগজ টাইপের কিছু আছে, তা দেখে ভুরুজোড়া কুঁচকে নেয় সে। অতঃপর আস্তে আস্তে গিয়ে তোলে বালিশটা। এবার সে পুরোটা দেখতে পায়। একটা কাগজ ভাঁজ করা আছে সেখানে। কাগজটা হাতে নিল সে, অতঃপর ভাঁজ খুলে চোখ রাখলো তাতে, দেখলো একটা চিঠি লেখা। তাতে মীরার হ্যান্ড রাইটিং। কুচকানো ভুরুজোড়া আরও কুচকিয়ে পড়তে আরম্ভ করলো তুর্য। প্রিয়, কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু অনুভব করতে পারছি বক্ষ পিঞ্জরের
একদম গহীনে জ্বালা করছে, ভীষণ কষ্ট সেই জ্বালা। হয়তো এই জ্বালা নিবারণের ঔষধ আছে, কিন্তু সারানোর চিন্তা কল্পনাতেও করতে পারি না। তা ভাবাও যে অন্যায় আমার মতো বোবা মেয়ের। এতটুকু পরে থেমে যায় তুর্য। তার গলা শুকিয়ে গেছে। নীরস গলায় এক ঢোক গিলে ভাবে, মেয়েটা তো শক্ত শক্ত কথা কোথায় শিখেছে, আর তার লেখার ধরনও বা এমন কেন? তুর্যর অস্থির লাগছে, দম যেন আটকে আসতে চাইছে তার। তবুও নিজেকে সামলে জিভ দিয়ে তার শুষ্ক পুরো ওষ্ঠযুগল ভিজিয়ে নিয়ে আবারও পড়তে শুরু করে। আজ আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে 3টে মাস কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না, বলুন। আজ হয়তো আপনি অনেক খুশি, খুশি হওয়ারই কথা। আজ থেকে যে আপনার দায়িত্বের পালা শেষ। তুর্য, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি